বর্তমান থেকে অতীতের খবর পাওয়া যায়, যেতে বাধ্য কারণ অতীত ও বর্তমান কার্যকারণ সূত্রে বাধা। এই যোগসূত্র বিজ্ঞানের মূলনীতি। এই নীতি না খাটলে বিজ্ঞান যাবে রসাতলে। তখন কফির কাপ থেকে পাওয়া যাবে লেবুর রসের গন্ধ, অথচ দেখা যাচ্ছে হকিং বিকিরণ সত্য হলে কফি আর লেবুর রসের কোনো আলাদা গন্ধ থাকতে পারে না। তারপর ব্ল্যাক হোল বিস্ফোরণ মানে তো পানীয় সমেত কাপ বা গ্লাস ম্যাজিকের মতন হাওয়া হয়ে যাওয়া। বিজ্ঞানের পরিভাষায় এই ব্যাপারটিকে বলে ইনফরমেশন লস, তথ্য লোপাট। সত্যি কি এটা সম্ভব? কোয়ান্টাম মেকানিক্স কি তাহলে বাতিল হয়ে যাবে? ফিজিক্যাল রিভিউ জার্নালে হকিং এর প্রবন্ধে জন্ম নিল আধুনিক পদার্থবিদ্যার শ্রেষ্ঠ ধাঁধা, ইনফরমেশন প্যারাডক্স, তথ্য প্রহেলিকা। ফিজিক্সের মস্ত একটা সংকট, যা মোচনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন গবেষকরা গত 4 দশক ধরে, আর ঘুরছেন ব্যর্থ মনোরথে। সংকট কতটা গভীর তা বোঝা যাবে আর একটা উদাহরণ দিলে। গণিত বলছে তথ্য লোপাট যদি সত্য হয় তাহলে খাটবে না বিজ্ঞানের আরেক মহানিয়ম, কনজারভেশন অফ এনার্জি, যা বলে দেয় এই ব্রহ্মাণ্ডে মোট এনার্জির পরিমাণ সব সময় এক। তার হস্তান্তর হতে পারে, সূর্য থেকে তাপ, আলো আসছে পৃথিবীতে, অথবা রূপান্তর, বোমায় পদার্থ থেকে ধাক্কা, তাপ। কিন্তু নতুন করে এনার্জি সৃষ্টি করা যায় না, তেমনই যায় না তা একেবারে গুম করে ফেলা। কার্যকারণের অমোঘ যোগাযোগের মতোই এই নীতির ওপর দাঁড়িয়ে আছে গোটা বিজ্ঞান। অথচ ইনফরমেশন লস সত্যি হলে বাতিল করতে হয় এই নীতি। মেনে নিতে হয় এই কথাটি যে এনার্জি ইচ্ছে মতো সৃষ্টি বা বিনাশ করা যায়। হিসেব কষে বিজ্ঞানীরা দেখেছেন তা যদি যেত তাহলে এখন এই ব্রহ্মাণ্ডের তাপমাত্রা হতো অকল্পনীয় রকম বেশি। বাস্তবে যখন দেখা যাচ্ছে পরিস্থিতি সেরকম নয়, তখন কি আর ব্ল্যাক হোল বিস্ফোরণের তথ্য লোপাটের ব্যাপারটা মানা যায়? হকিং বিকিরণ এবং তার ফলে ব্ল্যাক হোল বিস্ফোরণের দরুন তথ্য লোপাট হয় কিনা সে প্রশ্নে হকিং বাজি ধরেছিলেন। এই বাজিতে হেরেছিলেন। এরকম নানা প্রশ্নে বাজি ধরা এবং শেষমেশ বাজিতে হারা তার বেলায় অনেক ঘটেছে। আমেরিকায় মিশিগান ইউনিভার্সিটির অধ্যাপক গর্ডন কেন বাজিতে তার প্রতিপক্ষ ছিলেন। হকিং বলেছিলেন অন্য কণাদের ভরের জন্য দায়ী ঈশ্বর কণা বা হিগস বোসন খুঁজে পাওয়া যাবে না। কেন বলেছিলেন জেনেভার কাছে সার্ন গবেষণাগারের লার্জ হ্যাড্রন কোলাইডার যন্ত্রে তা দেখা যাবে? হকিংয়ের দাবির পিছনে ছিল বিজ্ঞানী সুলভ স্বাদ। বিজ্ঞানে প্রশ্নের উত্তর মিললে গবেষণা শেষ, যদি তা নতুন প্রশ্ন না উস্কে দেয়। প্রায় 5 দশক ধরে সন্ধান চলেছিল ঈশ্বর কণার, তা
মিলছিল না দেখে হকিং উৎফুল্ল হয়েছিলেন। ভেবেছিলেন না পেয়ে নতুন তত্ত্ব আবিষ্কারে নামবেন গবেষকরা। তা হলো না। 2012 সালে শনাক্ত হল হিগস বোসন। ওই কণার অনুমানকারী বিজ্ঞানী পিটার হিগস পেলেন নোবেল প্রাইজ। বাজিতে হারলেন হকিং। লন্ডনের সায়েন্স মিউজিয়ামে এক বক্তৃতা দিতে উঠে হকিং ঠাট্টা করে বললেন, হিগস পেলেন নোবেল, আর আমার গচ্ছা গেল $100। যেহেতু গবেষণার অনেকটা ব্ল্যাক হোল নিয়ে, তাই এই বিষয়েও হকিং বাজি ধরেছিলেন বারবার। যেমন সিগনাস X1 নামের নক্ষত্রটা ব্ল্যাক হোল কিনা তা নিয়ে ক্যালটেকের বিজ্ঞানী কিপ থর্নের সঙ্গে তার বাজি হয়েছিল 1974 সালে। হকিং বলেছিলেন ওটা ব্ল্যাক হোল নয়, আর থর্ন অবশ্যই তার উল্টোটা। ব্ল্যাক হোল আলো ছড়ায় না বলে তা টেলিস্কোপে ধরা পড়ে না। এর অস্তিত্ব বোঝা যায় কেবল চারপাশের পদার্থের কিংবা নক্ষত্রের ওপর প্রচণ্ড মহাকর্ষীয় টান থেকে। 1980-র দশকে জ্যোতির্বিজ্ঞানীরা নানা ক্লু থেকে প্রমাণ করলেন সিগনাস X1 সত্যি এক ব্ল্যাক হোল। ফলে হকিং হেরে যান বাজিতে। 1997 সালের 6 ফেব্রুয়ারি ক্যালটেকে বসে তথ্য লোপাট নিয়ে বাজি হয় তিনজনের মধ্যে। একদিকে হকিং এবং থর্ন, উল্টো দিকে থর্নের সহকর্মী জন প্রেস্কিল। হকিং আর থর্ন মনে করেন ব্ল্যাক হোল তথ্য পুরোপুরি গিলে ফেলে, তা একেবারে লোপাট হয়। ক্রমশ ক্ষয় পেয়ে ব্ল্যাক হোল একসময় সম্পূর্ণ উবে যায় বলে তথ্য নিশ্চিহ্ন হতে বাধ্য। অন্যদিকে প্রেস্কিলের দৃঢ় বিশ্বাস, ক্ষয়িষ্ণু ব্ল্যাক হোল থেকে তথ্য নিষ্ক্রমণের নিশ্চয়তা কোন পন্থাও আছে। সেই পন্থা প্রমাণের তত্ত্ব ভবিষ্যতে অবশ্যই মিলবে। 2004 সালের জুলাই মাসের আয়ারল্যান্ডের ডাবলিন শহরে জেনারেল রিলেটিভিটি এবং গ্র্যাভিটেশনের 17তম আন্তর্জাতিক সম্মেলনে বক্তৃতা দিয়ে হকিং ঘোষণা করেন ওই বাজিতে তিনি হার মানছেন না। তথ্য লোপাট ধাঁধার সমাধান মেলেনি আজও। তথ্য লোপাট ধাঁধার সমাধান মেলার নাম নেই। এদিকে আবার এখন উঠে এসেছে নতুন এক ধাঁধা। ইভেন্ট হরাইজন প্রাচীর আসলে কি রকম? তা কি অদৃশ্য দেওয়াল, নাকি উত্তপ্ত কণার এক অগ্নিবলয়? আমাদের আলোচনা বিষয় মাল্টিঅমিক্স প্রযুক্তি। এই বিষয়ে বলবেন ডক্টর মোহাম্মদ রিয়াজুল ইসলাম, অধ্যাপক প্রাণ রসায়ন ও অনুপান বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ আপনাকে। মাল্টিঅমিক্স প্রযুক্তি কাকে বলে? আমাদের জীববিজ্ঞান যে শাখাগুলো আছে আর কি, সেই শাখাগুলো তো আসলে অনেকগুলো এরিয়াতে কাজ করে। সো অনেক ধরনের প্রযুক্তি আসলে এই শাখায় আমরা ব্যবহার করে থাকি। তার মধ্যে মাল্টিঅমিক্স যেটা আমরা বলছি বা যেটা আজকের বিষয়, সেটা আসলে সবচেয়ে নতুন এবং এখন সবচেয়ে সর্বাধুনিক প্রযুক্তি, আধুনিক একটা প্রযুক্তি এবং সারা জাগানো প্রযুক্তি আমরা বলি। আমরা জানি যে প্রত্যেকটা বায়োলজিক্যাল সিস্টেমের সবচেয়ে ফান্ডামেন্টাল ইউনিট সাধারণত আমরা সেটাকে সেল বলি, কোষ বলে যেটাকে। এবং এই কোষের মধ্যে আসলে অনেক ধরনের ঘটনা ঘটে, যেটা ডিএনএ থেকে শুরু করে একেবারে মেটাবলম পর্যন্ত আমরা বলি। সো এই পুরো পাথওয়েগুলোকে বা এই পুরো সিস্টেমটাকে যদি আমি খুব ভালো করে জানতে চাই, আমরা একসময় শুধু বলতাম যে জেনোমিক্স জানলেই আমরা হয়তো বা সব কিছু জেনে যাব, বাট এটা পরবর্তীতে আসলে ভুল প্রমাণিত হয়েছে। আমাদের সাথে জেনোমিক্সের সাথে আরও কিছু আছে, যে ট্রান্সক্রিপ্টোমিক্স বা প্রোটিওমিক্স বা মেটাবোলোমিক্স, এই ব্যাপারগুলোকে তখন ইন্টিগ্রেট করা হতো না, যে কারণে বিভিন্ন জায়গায় দেখা যেত যে আমাদের একটা গ্যাপ থেকে যায়। সো এই গ্যাপটাকে যদি আমি ফিল আপ করতে চাই, একদম খুব ইন্ট্রিকেট ওয়েতে যে পাথওয়েগুলোকে আমি অ্যানালাইসিস করতে চাই ফর মেডিসিনাল হোক বা কোনো ওষুধ তৈরি করা অথবা কোনো রোগকে নির্ণয় করা, সেই ক্ষেত্রে সবগুলোকে যদি আমি নিতে পারি, তাহলে আমার খুব পারফেক্টলি আমি এটা করতে পারি। সো মাল্টিঅমিক্সে আসলে এই সমস্ত পাথওয়েগুলোকে একসাথে ইন্টিগ্রেট করা হয় এবং নেটওয়ার্কিং করা হয়। সো এটা আসলে ডেটা জেনারেট হয় আর কি, এই বিগ ডেটা নিয়ে কাজ করতে হয় আমাদেরকে। সো এগুলোকে পারফেক্টলি অ্যানালাইসিস করতে হয় এবং সেটার মাধ্যমে আসলে একটা ফ্রুটফুল আউটকাম বের হয়ে আসে। এটা রোগ নির্ণয়ের ক্ষেত্রে হোক, এটা কোনো জীবাণুকে ভালো করে বোঝার জন্য হোক, অথবা কৃষিক্ষেত্রে কোনো ভালো কোনো বা উন্নত প্রযুক্তির কোনো ফসল উৎপাদন করার জন্য হোক, ইভেন দো মাটির উর্বরতা কেমন আছে সেটা ভালো করে বোঝার জন্য হোক,
এই সমস্ত বিভিন্ন এরিয়াতে আসলে এই প্রযুক্তিটাকে আমরা এখন ব্যবহার করছি। মাল্টি অমিক্স প্রযুক্তির প্রয়োগ সম্ভাবনা ও মানব কল্যাণের ব্যবহার সম্পর্কে বলবেন কি? এটা যেহেতু খুব নতুন একটা এরিয়া, সো প্রথমেই আসলে এটা ওষুধ প্রযুক্তিতে অথবা কৃষিক্ষেত্রে এটার প্রয়োগটা আসলে আমরা দেখেছি, কিন্তু এখন আসলে আরও অনেক হচ্ছে, মানে আরও অনেক ক্ষেত্রে আসলে এই প্রযুক্তির ব্যবহারটা আস্তে আস্তে আমরা দেখছি। যেমন খুব সংক্ষেপে আমি যদি বলি, বিভিন্ন ধরনের বায়োসেন্সর ডেভেলপমেন্ট, এটা বায়োসেন্সরগুলো কেন লাগে? আপনার রোগ নির্ণয়ের ক্ষেত্রে হয় খুব দ্রুত, অথবা আপনি কোনো পরিবেশগত কোনো সমস্যা বোঝার জন্য খুব অল্প সময়ে আমাদের এই ধরনের বায়োসেন্সরগুলো লাগে। সো এই ধরনের সেন্সর ডেভেলপমেন্ট আসলে এই প্রযুক্তিগুলো অনেক অ্যাডভান্সড হচ্ছে। আমি খুব আমার একটা কাজের অভিজ্ঞতা থেকে বলছিলাম যে বাংলাদেশে কোনো একটা বড় কোম্পানি আর কি আমাদের কাছে এসেছিল যে পার্ট তো আমরা জাগ দেই, এবং পার্ট জাগ দেওয়ার সময় দেখা যায় এটা খুব আমরা অবৈজ্ঞানিক একটা পদ্ধতি আমরা ফলো করি। তো ওনারা চাচ্ছিলেন যে এই ব্যাপারটাকে কিছুটা সায়েন্টিফিক করা যায় কিনা। সো আসলে পার্ট যখন জাগ দেওয়া হয়, পাট গাছ যখন জাগ দেওয়া হয়, তখন বিভিন্ন ধরনের অণুজীবের আসলে একটা সংমিশ্রণ ঘটে, এবং তারাই কিন্তু আঁশটাকে ছাড়িয়ে আনতে সাহায্য করে। সো এখন ওই এনভায়রনমেন্টে বা ওই পরিবেশে কারা কাজ করছে, এটা কিন্তু এ ধরনের কোনো আইডিয়া আমাদের বা এ ধরনের কোনো ধারণা আমাদের ছিল না। সো আমরা এই কাজটা করতে গিয়ে আসলে প্রথমে বের করেছি যে কারা ওখানে কাজ করছে এবং তারা কিভাবে কাজ করছে, এবং তাদের কাজকে আরও ভালোভাবে করার জন্য কী ধরনের এনভায়রনমেন্ট দেওয়া দরকার। সো এই পুরো সিস্টেমটা নিয়ে আমরা কাজ করি। এটাও ডেফিনেটলি মাল্টি অমিক্সেরই একটা কাজ। সো আমরা খুব সাকসেসফুলি অল্প কয়েকজন ক্যান্ডিডেটকে বের করেছি যারা খুব সুন্দরভাবে পাটকে, এবং এটা আগে একটা ন্যাচারাল পদ্ধতিতে করা হতো, যেটার ওপর আপনার বৃষ্টির ওপর একটা ডিপেন্ডেন্সি ছিল। বৃষ্টি হলে ভালো জাগ হতো, বৃষ্টি না হলে আবার প্রবলেম হতো। সো যেহেতু মনসুন যখন এখন খুব চেঞ্জ হয়, সো এটা খুব একটা আনসার্টিনিটি আসলে কৃষকদের মধ্যে থেকে যায়। তো আমরা পুরো সিস্টেমটাকে আসলে একটু সায়েন্টিফিক এবং কিছুটা কৃত্রিম ইয়েতে নিয়ে আসার চেষ্টা করেছি, এবং খুব সুন্দর কিছু ফর্মুলেশন আমরা বের করেছি যেগুলো দিয়ে রেটিং টাইমটাকে কমিয়ে। সো আমি এটা জাস্ট শুধু একটা এক্সাম্পল দিলাম আর কি। এই ধরনের অনেক ক্ষেত্রে, যেমন আরও কিছু বিজ্ঞানী বাংলাদেশে কাজ করছে যারা হচ্ছে যে মাটির উর্বরতার জন্য, এগ্রিকালচার সেক্টরের কথা বলছি, মাটির উর্বরতার জন্য অনেক ধরনের অণুজীব দায়ী, অনেক ধরনের মলিকিউল দায়ী বা যৌগ দায়ী। সো এগুলো কারা আছে, এদেরকে যদি আপনি আইডেন্টিফাই করতে চান, তাহলে আপনাকে সেভাবে অমিক্স টেকনোলজি দিয়ে আসলে এদেরকে অ্যানালাইসিস করতে হয়। এবং এতে কিন্তু আপনি বাংলাদেশের বিভিন্ন এলাকায় মাটির কেমন আসলে নেচার, এটা খুব ভালো করে বুঝতে পারবেন। আমরা তো যা শুধু মাটির যে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক সেটাকে নিয়ে আসলে আমরা সবসময় অ্যানালাইসিস করে ওটা ফার্টাইল কেমন সেটা আসলে বলে থাকি। বাট আমরা যদি এইটাকেও যদি আরেকটু ইন্টিগ্রেট করে এই ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সের সাথে, আমরা খুব সুন্দর পিকচার পেতে পারি। তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের উন্নত প্রযুক্তির ভ্যারাইটি যদি তৈরি করতে চাই, আপনাকে ওই ধরনের ভ্যারাইটিগুলো নিয়ে যদি কাজ করতে চান, তাহলে অমিক্স টেকনোলজি ওখানে চলে আসে। সো এটা আসলে লিভিং সিস্টেম বা বায়োলজিক্যাল সিস্টেমের যে একটা কমন প্ল্যাটফর্ম, যেটাকে এখানে যেমন জেনোমিক্স আছে, প্রোটিওমিক্স আছে, ট্রান্সক্রিপ্টোমিক্স আছে, মেটাবোলোমিক্স আছে। সো বিভিন্ন ধরনের অমিক্সকে একসাথে এনে আসলে এটাকে মাল্টি অমিক্স বলা হচ্ছে আর কি। মাল্টি অমিক্স প্রযুক্তির ভবিষ্যৎ সম্ভাবনা কতখানি? আমরা তো বলি যে এখন যেহেতু এআই এর যুগ, এখন যেহেতু মেশিন লার্নিংয়ের যুগ, সো এই টেকনোলজিটা আরও অনেক দূর যাবে আমরা জানি, যে কারণ ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে একটা কি কম্পোনেন্ট বা টেকনোলজিকে ধরা হয়েছে, এবং তার সাথে মেশিন লার্নিংও আছে বা এআইটা আছে। সো এআই এবং লিভিং সিস্টেম এটা আসলে এখন ইন্টিগ্রেটেড হয়েছে। তো এই দুটোকে যদি আপনি আরও ভালোভাবে ইন্টিগ্রেট করতে চান, আমার মনে হয় বিভিন্ন ধরনের জটিল রোগ, যেমন আমি আজকেও পড়ছিলাম যে নিউরোডিজেনারেটিভ ডিজিজ যেগুলো আছে, অ্যালজাইমার বলেন বা গুলিনবারি সিনড্রোম বলেন, এই সমস্ত ডিজিজগুলো আসলে আমরা ভালোভাবে জানি না যে কেন হয় বা এগুলো কীভাবে কিওর করতে হবে আর কি। সো এই প্রযুক্তিগুলো কিন্তু এখানেও এখন ব্যবহার করা হচ্ছে বা চেষ্টা করা হচ্ছে আর কি। ক্যান্সারের মতো জটিল রোগকে বোঝার জন্য আপনাকে অমিক্স টেকনোলজি আসলে এখন আনতে হচ্ছে। সো রোগের ক্ষেত্রে হোক, কৃষিক্ষেত্রে হোক, সো এটার আসলে অনেক সম্ভাবনা আমি মনে করি। এবং বাংলাদেশে আসলে এখন যেহেতু প্রযুক্তি, আমাদের তরুণ প্রজন্ম যেহেতু প্রযুক্তি অ্যাডপ্ট করতে পারে খুব সহজেই, সো তাদেরকে যদি এখানে আনা সম্ভব হয় এবং তাদেরকে যদি এখানে ইন্টারেস্ট গ্রো করানো যায়, আমার মনে হয় এই সমস্ত ক্ষেত্রে আমাদের তরুণরাই অনেক ভালো কিছু করতে পারবে। বাংলাদেশে মাল্টি অমিক্স প্রযুক্তি নিয়ে কোনো কাজ হচ্ছে কি? বিজ্ঞানের এই শাখাটা নতুন,
অন্যান্য দেশে যেই পেজে বা যেই গতিতে কাজ হচ্ছে আমরা ডেফিনেটলি কিছুটা স্লো পেসে আছি, বাট আমাদের দেশে অনেক এরিয়াতে, বা আমি যেটা বললাম যে জীববিজ্ঞানের আমি যদি স্পেসিফিক্যালি বলতে চাই মেডিকেল এরিয়া বা স্বাস্থ্য খাতে, আমাদের কৃষি খাতে, আমাদের পরিবেশগত খাতে, এই সমস্ত বিভিন্ন সেক্টরে আসলে এই প্রযুক্তিগুলো ঢুকেছে। আমরা অনেকেই এই প্রযুক্তিগুলো নিয়ে কাজ করছি এবং প্রাউডলি বলতে পারি যে আসলে পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য বা একই পেসে চলার জন্য আমরা ও ধরনের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার চেষ্টা করছি বাংলাদেশে, যাতে বাংলাদেশে আমাদের তরুণ প্রজন্ম বা আমাদের বিজ্ঞানীরা যারা আছেন তারা এই প্রযুক্তির সাথে নিজেদেরকে অ্যাডজাস্ট করতে পারেন এবং এই প্রযুক্তির কমপ্লিট যে ফ্রুটস যেটা বা সুফল যেটা, এটা যাতে আমরা পেতে পারি। সো স্মল স্কেলে আমরা অনেকেই কাজ করছি, আমিও কাজ করছি, যেমন আমাদের বিভাগে আমি কাজ করছি, ক্যান্সার নিয়ে অনেকেই কাজ করছেন, বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে কাজ করছেন, বিভিন্ন মেডিকেল সেক্টরে কাজ করছেন, এগ্রিকালচারে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে বা গাজীপুর এগ্রিকালচার ইউনিভার্সিটি, অনেক এগ্রিকালচার ইউনিভার্সিটিতে এই টেকনোলজিগুলো ইউজ করার চেষ্টা করা হচ্ছে এবং এনভায়রনমেন্ট রিলেটেড অনেক আছে, স্টেক হোল্ডাররা আছে, তারাও কিন্তু এই টেকনোলজিটা ইউজ করছে। সো আসলে এটা একটা ডাইভার্স একটা এরিয়া আছে, মানে অমিক্স টেকনোলজির আসলে অনেক ধরনের অ্যাপ্লিকেশনস আছে। সো বাংলাদেশে যেমন চিকিৎসা ক্ষেত্রে কাজ হচ্ছে এটা, বাট আরও অনেক বেশি হওয়া উচিত। আমরা যতটুকু করছি, কেউ কেউ হয়তো বা করছে, ক্যান্সার নিয়ে কাজ হচ্ছে, ডায়াবেটিস নিয়ে কাজ হচ্ছে, তারপরে আরও যেমন মানে আমাদের বিভিন্ন সংক্রামক রোগ যেগুলো আছে এগুলো নিয়েও এই অমিক্স টেকনোলজি ইউজ করে কাজ হচ্ছে। কৃষিক্ষেত্রে কাজ হচ্ছে, আমি বলবো যে কৃষিক্ষেত্রে কাজটা খুব চোখে পড়ছে আমাদের, কারণ এটা আসলে অনেক ভাস্ট কাজ হচ্ছে এবং গভর্নমেন্টের বেশ ভালো ইনভেস্টমেন্টও আছে। সো কৃষিক্ষেত্রে একটা ভালো অমিক্স টেকনোলজির একটা চলে আসছে। তারপরে পরিবেশের ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি, যেখানে আরও বেশি কাজ করার দরকার। যেমন বুড়িগঙ্গা নিয়ে অনেকেই কাজ করছে, বাট এখানেও অমিক্স টেকনোলজি এখন অনেকে ইন্টিগ্রেট করেছে, অ্যাডাপ্টেশনের মেকানিজমসগুলো নিয়ে কাজ করছে। সো পরিবেশের ক্ষেত্রেও কিন্তু আছে, এখানেও কাজ করছে। সো বাংলাদেশে অমিক্স এই টেকনোলজি বা এটা নিয়ে কাজ করছে অনেকেই, তবে আমি মনে করি যে এই কাজটাকে আরও বেশি স্ট্রেনথেন করা দরকার, আর একটু পেস আপ করা দরকার, যাতে বাহিরের সাথে আমরা নিজেদেরকে মানে কোপ আপ করতে পারি আর কি, ওদের টেকনোলজি বা ওদের কাজের সাথে আর কি। মাল্টি অমিক্স প্রযুক্তি নিয়ে সুন্দর ও তথ্যবহুল আলোচনার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। মুলার রেডিও অ্যাস্ট্রোনমি অবজারভেটরি যুক্তরাজ্যের ক্যামব্রিজের কাছে অবস্থিত। এটি বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে উন্নত অ্যাপারচার সংশ্লেষণ রেডিও টেলিস্কোপগুলোর একটি কেন্দ্র, যার মধ্যে রয়েছে 1 মাইল টেলিস্কোপ, 5 কিলোমিটার রায়েল টেলিস্কোপ এবং আর্কমিনিট মাইক্রোকেলভিন ইমেজার। মুলার রেডিও অ্যাস্ট্রোনমি অবজারভেটরি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, ক্যাভেন্ডিশ ল্যাবরেটরিজ ও অ্যাস্ট্রোফিজিক্স বিভাগের অংশ। 1940-এর দশকের মাঝামাঝি সময়ে ক্যামব্রিজের উপকণ্ঠে রেডিও ইন্টারফেরোমেট্রি শুরু হয়েছিল। মুলার রেডিও অ্যাস্ট্রোনমি অবজারভেটরির নির্মাণ কাজ শুরু হয়েছিল লর্ডস ব্রিজ এয়ার অ্যামুনেশন পার্কে, ক্যামব্রিজের কয়েক কিলোমিটার পশ্চিমে। মানমন্ডিরটি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ক্যাভেন্ডিশ ল্যাবরেটরির রেডিও অ্যাস্ট্রোনমি গ্রুপের মার্টিন রাইলের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি জুলাই 25, 1957 সালে স্যার এডওয়ার্ড ভিক্টর অ্যাপলটন উদ্বোধন করেছিলেন। এই গবেষণার দলটি এখন ক্যাভেন্ডিশ অ্যাস্ট্রোফিজিক্স গ্রুপ নামে পরিচিত। অবজারভেটরির ক্যামব্রিজের কয়েক মাইল দক্ষিণ পশ্চিমে হালটনে একটি প্রাক্তন অর্ডিন্যান্স স্টোরেজ সাইটে অব্যবহৃত অক্সফোর্ড ক্যামব্রিজ ভার্সিটি রেল লাইনের পাশে অবস্থিত। রেলওয়ে ট্র্যাক বেডের একটি অংশ, যা প্রায় পূর্ব পশ্চিমে কয়েক মাইল দীর্ঘ, 5 কিলোমিটার রেডিও টেলিস্কোপ এবং ক্যামব্রিজ লো ফ্রিকোয়েন্সি সিনথেসিস টেলিস্কোপের মূল অংশ তৈরি করতে ব্যবহৃত হয়েছিল। অমল কুমার রায়চৌধুরী, জন্ম
14 সেপ্টেম্বর 1923, মৃত্যু 18 জুন 2005, বাঙালি বিজ্ঞানী। বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতার সাধারণ তত্ত্বে ব্ল্যাক হোল ও বিগ ব্যাং সিঙ্গুলারিটি ছিল। এই সিঙ্গুলারিটি তত্ত্ব নিয়ে গবেষণা করেন বিজ্ঞানী কার্ল শোয়ার্জশিল্ড। বস্তুত কার্ল শোয়ার্জশিল্ডের আবিষ্কৃত সিঙ্গুলারিটিতে শোয়ার্জশিল্ড সিঙ্গুলারিটি বলা হয়। কালজয়ী ওই আবিষ্কারের ওপর কাজ করে অমর হয়ে আছেন বাঙালি বিজ্ঞান মনীষা, বাংলাদেশের বরিশালের সন্তান অমল কুমার রায় চৌধুরী। উল্লেখ্য, এই বিজ্ঞানের আবিষ্কার ইতিহাসে রায় চৌধুরী সমীকরণ নামে পরিচিত। অমল কুমার রায় চৌধুরীর সঙ্গে ব্ল্যাক হোল ও বিগ ব্যাং সিঙ্গুলারিটি নিয়ে গবেষণা করেন রুশ পদার্থবিজ্ঞানী লেভ দাভিদোভিচ ল্যান্ডাও।